কনফিডেন্স পাওয়ার টক আমাদের প্রতি শুক্রবারের আয়োজন। আজকে আমরা যেই শিরোনামে কথা বলবো, ফাস্ট ট্রাক পাওয়ার প্ল্যান্ট। একটু বুঝিয়ে দিই, কিছু বিদ্যুৎ কেন্দ্রের জন্য বর্তমান সরকার পারমিশন দেওয়া হয়েছে এবং সেটা যেন এই বছরের শেষ নাগাদ, অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নাগাদ, যাতে জাতীয় গ্রিডে অন্তত 2400 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করতে পারে। সেজন্য 15টি বিদ্যুৎ কেন্দ্র, তেল ভিত্তিক, আমরা যেটাকে বলি ডিজেল এবং ফার্নেস অয়েল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য বেসরকারি যারা উদ্যোক্তা তাদেরকে অনুমোদন দেওয়া হয়েছে। সেই সব ফাস্ট ট্রাক বিদ্যুৎ কেন্দ্র নিয়েই নানান দিকে নানা রকমের কথা। আমরা যারা এই বিষয়টি নিয়ে কথা বলি, কাজ করি অথবা শুনতে জানতে চাই, তারা এটার অগ্রগতি কি, ফাস্ট ট্রাক মানে কতটা ফাস্ট এগোচ্ছে, সেসব নিয়ে কথা শুনবো। আমাদের সঙ্গে আজকে কনফিডেন্স পাওয়ার টকের এই আয়োজনে যারা আছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড প্রাইভেট জেনারেশনের প্রধান প্রকৌশলী গোলাম কিবরিয়া এবং আছেন সামিট গাজীপুর 2 পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোজাম্মেল হোসেন। আমরা স্কাইপে খন্দকার সালেকের সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করছি। তিনি অস্ট্রেলিয়ায় আছেন, অস্ট্রেলিয়া থেকে সরাসরি সংযুক্ত হবার কথা রয়েছে। যে কোনো সময় আমরা হয়তো তাকে সংযুক্ত করব। উনি আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ, এই বিষয় নিয়ে তিনি অনেক বেশি জ্ঞান রাখেন। আর দর্শক আপনারা তো আছেনই, আপনাদের জন্য আমাদের ফোন খোলা থাকলো। যে কোনো প্রশ্নের জন্য আমরা এখানে তৈরি আছি। আপনারা আপনাদের যে কোনো জিজ্ঞাসা আমাদেরকে জানাতে পারেন এই অনুষ্ঠানে। শুরুতেই দর্শকের প্রশ্নের আগে আমার প্রশ্ন আপনার কাছে, যে ফাস্ট ট্রাক মানে ডিজেল এবং ফার্নেস ওয়েল, আমরা জানি 2017 আগস্টের দিকে এই 15টির জন্য অনুমোদন দেওয়া হয়েছিল, কিন্তু অনুমোদনটা জুনে শেষ নাগাদ উদ্যোগটা গ্রহণ করা হয়। জুলাইতে এই অনুমোদনটা সরকার থেকে পাওয়া যায়। যে এই দেশে যারা উদ্যোক্তা আছেন বিদ্যুৎ উৎপাদনের এই দিকে, যারা মানে সঠিক সময়ে এর আগে বিদ্যুৎ কেন্দ্রগুলো নিয়ে এসছেন, ভালোভাবে যারা চালাতে পারছেন, যাদের নিজস্ব জমি আছে, প্লাস হলো প্রাইস এখানে একটা বড় ব্যাপার। যারা মানে আমাদের অতীতের অভিজ্ঞতা থেকে মিনিমাম যে প্রাইস হওয়া উচিত বা ম্যাক্সিমাম যে প্রাইস হওয়া উচিত ওই দামের মধ্যে যারা দিতে পারবেন, তাদের মধ্য থেকে স্পন্সর সিলেক্ট করে আমাদের ডিজেল ভিত্তিক 1000 মেগাওয়াট এবং এইচএফও ভিত্তিক 1435 মেগাওয়াট, ফার্নেস অয়েল ভিত্তিক 1435 মেগাওয়াট, এটা সরকার অনুমোদন পাওয়া থেকে আলোচনা শেষ পর্যন্ত এটা করার জন্য মাত্র 25 দিনের মধ্যে এই উদ্যোগটা শেষ করছেন। এটা মানে আসলে অনেক দ্রুততার সাথে সরকারের সিদ্ধান্তের জায়গাটা মানে সত্যি ফাস্ট ট্র্যাক, মানে অবশ্যই সুপার ফাস্ট ট্র্যাক। আমি সেই সুপার ফাস্ট ট্র্যাক মানে দৃশ্যমান হবার জায়গায় কারা কারা এগিয়েছে? 15টির মধ্যে কয়টি এগিয়েছে? 15টির মধ্যে এখানে যে এইচএসজি ভিত্তিক, যা ডিজেল ভিত্তিক, এখানে আছে 1000 মেগাওয়াট। এদের শেষ করার যে সময়সীমা আর এইসবও ভিত্তিক যেটা আছে, এদের সময়সীমার মধ্যে কিছু পার্থক্য আছে। ওটা হলো 6 মাস, আর এইসব ভিত্তিক মানে আমরা একদম এই মুহূর্তে অনেকখানি তৈরি বা গ্রিডে যুক্ত করতে পারবে সেরকম জায়গায় কারা কারা আছে? সেরকম জায়গায় এইচএসজি ভিত্তিকের যে কটা আছে ডিজেল ভিত্তিক, এগুলোর মধ্যে 3টা বিদ্যুৎ কেন্দ্র থেকে এটা যুক্ত হয়েছে। আমরা এখন পাচ্ছি 6টার ভিতরে, আর 3টা আপনি কি একটু নাম বলবেন? মানে কারা কারা যুক্ত হয়েছে? একটা বাংলা ট্র্যাক, এটা দাউদকান্দিতে 200 মেগাওয়াট, যশোর নোয়াপাড়ায় 100 মেগাওয়াট, আর 300 মেগাওয়াট এপিআর, এটা কেরানীগঞ্জে, এখানে আছে 300 মেগাওয়াট এপিআর কোম্পানির। এই টোটাল 600 মেগাওয়াট। আমরা 1000 মেগাওয়াটের মধ্যে অলরেডি বিদ্যুৎ গ্রিড আমরা পাচ্ছি। বাংলা ট্র্যাক থেকে আপনি বাংলা ক্যাট ঠিক না, বাংলা ট্র্যাক বাংলা, জি। আচ্ছা, মানে শুধু বাংলা ট্র্যাক ইউনিট 1, এটা ওরা নাম দিয়েছে দাউদকান্দিটা। বাংলা ট্র্যাক ইউনিট 2, এটা হলো নোয়াপাড়া।
আচ্ছা, বাংলাটা কি? জি, আর এপিআর এনার্জি বাংলাদেশ লিমিটেড, এটা হলো পানগাঁও কেরানীগঞ্জে, এখানে হলো 300 মেগাওয়াট। আচ্ছা, আর এই 6টার আরেকটা মানে একেবারে খুবই কি বলবো বোকা প্রশ্ন হতে পারে, হঠাৎ করে এই ফাস্ট ট্র্যাকের ব্যাপারে সরকার সুপার ফাস্ট ট্র্যাককে সিদ্ধান্তটা কেন নিল? মানে আমরা তো কয়লা ভিত্তিকটা পার্সু করছি, আমরা এলএনজির আমদানি করছি, আমরা তাপবিদ্যুৎ কেন্দ্র করছি, নানান রকমের কম্বিনেশন, এবং এটা শুধুমাত্র দাম যাতে নাকি সরকারের ভর্তুকি কম দিতে হয় সেসবে আরও আমরা একটু হায়ার জায়গায় যাচ্ছি, সেটাও একটা ব্যাপার। কিন্তু যেটা জানি যে ডিজেল এবং ফার্নেস অয়েল সবচেয়ে বেশি এক্সপেন্সিভ, কিন্তু সেখানে এই বছরের মধ্যে আগস্ট সেপ্টেম্বরের মধ্যে গ্রিডে 2435 মেগাওয়াট যুক্ত হতে হবে, এই শর্তে উচ্চ মূল্যের এই মানে প্রাইমারি সোর্স অফ বিদ্যুৎ। হ্যাঁ, সেটাতে কেন এই সিদ্ধান্ত কেন হলো? ধন্যবাদ। 2017 মে মাসে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে একটা ছোটোখাটো একটা বিপর্যয় ছিল। ওই সময় বেসরকারি যে সমস্ত উদ্যোক্তা আছেন তাদের মধ্য থেকে 4টা বিদ্যুৎ কেন্দ্র মেঘনাঘাটে আর হলো বিবিয়ানাতে, এটা ইন্ডিভিজুয়াল, একজনের সাথে আরেকজনের কোনো সম্পর্ক ছিল না, কিন্তু এ মাসে এটা কাকতালীয়ভাবেই প্রায় 1800 মেগাওয়াটের মতো বিদ্যুৎ উৎপাদন ওই সময় কমে যায়। এক সপ্তাহের মধ্যে এই বিপর্যয় আমরা কাটাই উঠি। কিন্তু এই যে এক সপ্তাহের একটা বিপর্যয়, এটার জন্য ইন্ডাস্ট্রি সেক্টর বলি বা আমাদের যারা সাধারণ গ্রাহক যারা আছেন তারাও একটা বিপর্যয়ের মধ্যে ছিলেন, যেটা আমাদের দৃষ্টিতে কোনো রকম এটা কাম্য নয়। এরপরে দেখা গেল যে 2018 জুন পর্যন্ত আমাদের 1100 মেগাওয়াটের মতো সিস্টেমে আমাদের যে পরিকল্পনা যেটা ছিল 1100 মেগাওয়াটের মতো বিদ্যুৎ অ্যাড হবে, কিন্তু যেটা চাহিদা যেটা দেখা যাচ্ছে যে তাতে প্রায় আরও আমাদের 2500 মেগাওয়াটের মতো বিদ্যুতের ওই সময় ঘাটতি থাকবে। এটার এটা হচ্ছে যে আমাদের প্রতি মাসে প্রায় 3 লক্ষ গ্রাহককে আরইবি এবং অন্যান্য যারা ইউটিলিটি সার্ভিস প্রোভাইডার আছেন ওনাদের মাধ্যমে 3 লক্ষ গ্রাহককে কানেকশন দেওয়া হচ্ছে। প্লাস আরও এটা আছে যে এখন সামনে রমজান আছে, এরপরে বিশ্বকাপ ফুটবল আছে, তো এই দিনগুলো বিশ্বকাপ ফুটবল এবং গত বছর যখন চিন্তা করছে ওই সময় ইরিগেশনটা মুখ্য ছিল। এই কারণ গত বছর কৃষি ক্ষেত্রে একটা বন্যা কারণে আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে দেশ, তো এটা যাতে কোনোভাবে কোনো কৃষক বিদ্যুতের কারণে যাতে ইরিগেশনে কোনো প্রবলেম না হয় এটাও সরকার ইনশিওর করতে হবে। এই সামগ্রিক বিবেচনায় যে 1100 মেগাওয়াট যেটা আসবে এইটা দিয়ে হবে না, আমাদের 2 থেকে 2500 মেগাওয়াটের প্রয়োজন। আর এই 2-2500 মেগাওয়াট যদি অল্প সময়ের মধ্যে যদি আমাদের কনজিউমারকে দিতে হয় তাহলে অল্টারনেট অপশন হিসাবে এইচএফও এবং এইচএসডি, একেবারে স্বল্প সময় এইচএসডি ডিজেল, আর যদি তার থেকে একটু সময় যদি বেশি নিয়ে যেটা আমরা করতে পারি এটা হলো এইচএফও। এর বিকল্প কোনো কিছু আমাদের হাতে ছিল না। কিন্তু একটা পারসেপশন কাজ করে যে ধরেন আমরা সকলেই জানি এটা নির্বাচনের বছর এবং ঠিক আগস্ট সেপ্টেম্বরের মধ্যেই বিদ্যুৎ ফ্ললেস থাকতে হবে, বিদ্যুৎ নিয়ে যেন কোনো কোথা থেকে প্রশ্ন না ওঠে, সেটার জন্য এই ফাস্ট ট্র্যাক পাওয়ার প্ল্যান্ট একেবারে 15টা, এবং এটা নিয়ে এস্টিমেশন যা ছিল তার চেয়েও যাতে আগে হয় সেরকম তাগাদাও আপনাদের তরফ থেকে দেওয়া হচ্ছে। মানে এই ফাস্ট ট্র্যাক পাওয়ারটা কতখানি এই ক্ষমতায় থাকার পাওয়ার হিসেবে এটা নিন্দুকেরা বলছেন, কিন্তু আপনি যেহেতু রিপ্রেজেন্ট করছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সরকারের জায়গা থেকে কথা বলবেন নিশ্চয়ই। বিভিন্ন জায়গায় এই ফাস্ট ট্র্যাক পাওয়ার প্ল্যান্টগুলো নিয়ে এইরকম প্রশ্ন, এবং প্রশ্নের যৌক্তিকতা হলো যে এখানে দামটা একটা বড় ইস্যু, আর তার বাইরে ফার্নেস অয়েল আমদানি নিয়ে একটা ব্যাপক দুর্নীতির একটা অভিযোগ আছে, সেটা আপনারা খতিয়ে দেখেছেন কিনা? এত সব কিছু মাথায় রেখেও এখানে কি শুধু গরমই ইস্যু, রমজানি ইস্যু, বিশ্বকাপে ইস্যু, নাকি নির্বাচনেও ইস্যু? মানে না, আমাদের কাজ হলো চাহিদার সাথে উৎপাদনের সমন্বয় করে
গ্রাহককে বিদ্যুৎ দেয় নিরবিচ্ছিন্ন। এবং আমাদের সরকারও আছে 2021-এর মধ্যে সবার ঘরে ঘরে বিদ্যুৎ দিতে হবে এবং এটা নিরবিচ্ছিন্নভাবে। তো ঘরে ঘরে বিদ্যুৎ দিলাম, 2 ঘন্টা পেলো 3 ঘন্টা পেলো না, এরকম নয়, আমাকে এটা উৎপাদন করে তারপরে দিতে হবে। প্রতি মাসে যেখানে 3 লক্ষ বিদ্যুৎ গ্রাহকের সংযোগ দেওয়া হচ্ছে, সেখানে আমি যে বিদ্যুৎ এর সাথে প্যারালাল উৎপাদন এবং সঞ্চালন এবং বিতরণ 3টা সেক্টর যে প্যারালালি আমি না করি, তাহলে এটা বিদ্যুৎ আমি মানে ওইখানে সরবরাহ করা সম্ভব না। প্লাস এখন মানুষের ক্রয় ক্ষমতাও বেড়ে গেছে, শুধু কানেকশন না, যে কানেকশনগুলো আছে এখানেও বিদ্যুৎ আগে যেখানে হয়তো 2 কিলোওয়াট ইউজ করতো, এখন দেখা যায় 5 কিলোওয়াট 10 কিলোওয়াট ইউজ করছে পাবলিক। হয়তো 2 কিলোওয়াটের জায়গায় যদি 5 কিলো দিতে হয়, তাহলে ওই হিসাবে জেনারেশন আমাকে আড়াই গুণ বাড়াতে হবে। আপনাদের এস্টিমেশন কি 2 কিলোওয়াটই ছিল? না, এটা প্রেডিক্ট করতে পারেন না আপনারা যে উত্তর 5 কিলো কেন, তার উপরেও আরো যাবে? বাংলাদেশের মানুষের যে একটু শৌখিন, বাইং হ্যাবিটটা একটু বেশি, ক্যাপাসিটিও বাড়ছে এবং হ্যাবিটে অন্য যে কোনো দেশের চেয়ে। আমাদের অতীতে প্রজেকশনে দেখা যায় যে সাধারণত 10%, 8 to 10 to 12% পর্যন্ত ইনক্রিজ হওয়ার কথা, কিন্তু ইদানিং এই যে 17 থেকে 18-র মধ্যে দেখা যাচ্ছে 18 থেকে 20% বিদ্যুৎ ইনক্রিজ হবে। তো এই যে চাহিদা যে বৃদ্ধিটা, এইটার সাথে সামঞ্জস্য, আমাদের কয়লাটা একটু দীর্ঘমেয়াদী প্রকল্প, এটা আসতে একটু বিলম্ব হচ্ছে। এলএনজিও আসতেছে, এলএনজি আসলে আমরা ওই লাইনেও সরকার আগাচ্ছে, কিন্তু ওগুলো করতে হয়তো 3 বছর 4 বছর সময় লেগে যাবে একটা প্ল্যান। কিন্তু এই সাময়িক একটা হিসাবে এইচএফও এবং এইচএসজির অন্য কোনো বিকল্প আমাদের হাতে ছিল না এবং অন্য কোনোভাবে আনা যাবে না। ফার্নেস অয়েল আমদানি নিয়ে যে বিতর্কটি আছে বাজারে, সেটা নিয়ে আমি আপনার কাছে শুনবো, কিন্তু একটু শুনে নিতে চাই প্রকৌশলী মোজাম্মেল হোসেন আপনার কাছে। এই যে ফাস্ট ট্র্যাক বিদ্যুৎ কেন্দ্র, সামিটের ভাগে তো অনেকগুলো নিশ্চয়ই না, সামিটের ভাগে আসলে ফাস্ট ট্র্যাক এই 2435 মেগাওয়াট বললেন, এর মধ্যে আমরা আসলে 200 মেগাওয়াট আমাদের দেওয়া হয়েছে। এরই মধ্যে একটা তো প্রায় শেষ না, এই 200 মেগাওয়াটটাই আমরা মোটামুটি, উনি যেটা বললেন যে ফাস্ট ট্র্যাকে করার যে চেষ্টাটা ছিল ওনাদের বা সরকারের পক্ষ থেকে, সেই হিসাবে এটা আসলে 9 মাস নির্ধারিত করা ছিল। 9 মাস হিসাবে আমাদের যে সময়সীমা নির্ধারিত ছিল সেটা গতকাল শেষ হয়েছে এবং আমরা গতকালের মধ্যেই বুধবার সন্ধ্যায় শেষ হয়েছে। আসলে আমরা গ্রিডে সরবরাহ শুরু করেছি 5 তারিখ থেকে। আসলে 100 ঘন্টা টেস্ট রান করেছি, তখন থেকে আমরা গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করেছি এবং সফল সেটাই ওয়েলকাম। এবং তার ভিত্তিতেই আমাদের যেটা কমার্শিয়াল অপারেশন, সেটা এই 10 তারিখ 00 আওয়ার্স থেকে শুরু হয়েছে। আমরা এখন বাণিজ্যিক উৎপাদনে আছি। আচ্ছা, এক্সেলেন্ট। এই যে ফাস্ট ট্র্যাক পাওয়ার প্ল্যান্টগুলো, মানে ধরেন আমরা, উনি যেটা বললেন যে বাংলা ট্র্যাকের কথা বললেন, আর কি এপিআর এনার্জি, আর সামিটের কথা তো আমরা ডিজেল নিয়ে আলাপ করছিলাম, ওই তিনটা ডিজেল ভিত্তিক। না, আমি দুটোই যদি মিলাই, আমরা আপনি তো ফাস্ট ট্র্যাক তো ডিজেল এবং ফার্নেস অয়েল দুটাই মিলিয়েই তো, আসলে এগুলো খুব তাড়াতাড়ি সম্পন্ন করার জন্য চ্যালেঞ্জগুলো কি? মানে আপনাদের পারফরমেন্স, মানে এর আগেও আমি একটা আপনাদের বিদ্যুৎ কেন্দ্রে ভিজিট করতে গিয়েছিলাম, সেটাও যে নির্ধারিত ওরকম ফাস্ট ট্র্যাকের মধ্যে ছিল না, কিন্তু বেঁধে দেওয়ার সময়সীমার চেয়ে অনেক আগে ওটা হয়ে গেছে। ওয়ারেস পাশেই সরকারের একটা বিদ্যুৎ কেন্দ্র, সেটা অনেক টাইম ল্যাপস, মানে অনেক পিছনে পড়ে আছে, আমি জানি না এখনো এটা সম্পূর্ণ হয়েছে কিনা। আসলে বড় চ্যালেঞ্জগুলো কি? চ্যালেঞ্জ তো অবশ্যই মানে তাড়াতাড়ি শেষ করা, একটা প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার জন্য চ্যালেঞ্জ অবশ্যই আছে, সব প্রকল্পই আছে। এখন হলো যে এখানে যেটা চ্যালেঞ্জ ছিল, এটা তুলনামূলকভাবে খুব কম সময়ে এই ধরনের একটা 300 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র, এই 300 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র করতে আসলে আরেকটু সময় পেলে অবশ্যই আমরা এফিশিয়েন্ট না, আরেকটু কমফোর্টেবল ওয়েতে আমরা ইমপ্লিমেন্ট করতে পারতাম। আমাদের এখন ডিসকমফোর্টটা কি? আপনাদের ডিসকমফোর্ট হলো আমাদেরকে একটু বেশি সময় কাজ করতে হয়েছে, এটাই এটা চ্যালেঞ্জ হিসেবে নিই। কেন সরকার যেভাবে, মানে সামিট গ্রুপ বা সামিট পাওয়ার, আমরা আসলে
1 থেকে বিদ্যুৎ উৎপাদনে আছি। যদিও এই কোম্পানিটি বিদ্যুৎ উৎপাদনের সাথে সম্পৃক্ত ছিল 1997 সন থেকে, কিন্তু তখন থেকেই আমাদের যে টিম, সেই টিমের অনেক লোকই এখনও আছেন আমরা। তো সেই হিসাবে সামিট একটা অভিজ্ঞ কোম্পানি অবশ্যই। এখানে চ্যালেঞ্জ যেগুলো ছিল সেটা হলো, আমরা খড়দা গাজীপুরে যেখানে বিদ্যুৎ কেন্দ্রটি করেছি, সেটা জমি প্রাপ্যতা একটা ব্যাপার ছিল। জমি প্রাপ্যতা আমাদের কাছে ছিল, এবং সরকারের পক্ষ থেকে যখন আমাদেরকে স্পন্সর হিসেবে নিয়োগ করে বা আমাদের সাথে আলোচনা করে, তখন আমাদের প্রিকন্ডিশন যেটা ছিল যে আমাদের জমি অ্যাভেলেবল কিনা। জমিটা অ্যাভেলেবল ছিল সেই সময়, কিন্তু জমি আমরা ডেভেলপ করা ছিল না। তো জমি ডেভেলপ থেকে শুরু করে আবার পাশাপাশি হলো যেই মেশিন বা যেই ইঞ্জিন জেনারেটর সেটগুলো আমরা ব্যবহার করেছি, সেগুলো সবই আমদানি করে আনতে হয়েছে। এগুলো সবই একদম ব্র্যান্ড নিউ, নতুন। মানে জমি অধিগ্রহণ কিন্তু একটা বড় ইস্যু। এটা সামিটের জন্য হয়তো না, কিন্তু অন্য যারা প্রাইভেট কোম্পানি যারা আছে তাদের জন্য একটা বিরাট ইস্যু। অনেক সময় আমাদের কাছেও এগুলো নিয়ে নানান রকমের অভিযোগ আসে, আমরা আমাদেরকে ইনভেস্টিগেট করতে বলে আবেদন জানাই। অধিগ্রহণ ইস্যুটা সামিটকে ওইভাবে ভোগায়নি না, আমরা ওখানে অলরেডি জমি আমাদের পজিশনে ছিল, সেজন্যই আমরা জমির ব্যাপারটা পেরেছেন। জি, এবং সরকার থেকে যখন আমাদেরকে নির্বাচিত করা হয়, তখন আমাদেরকে বলতে হচ্ছে আমাদের জমিতেই আমরা নিজস্ব জমিতে করব। সেটা একটা কমফোর্ট ছিল আমাদের অবশ্যই। আর পাশাপাশি আমরা আসলে আল্লাহর অনেক মেহেরবানি যে আমরা পরবর্তী যেগুলো লাগে, যেমন ইঞ্জিনিয়ারিং যে কাজটা, সেটা আমাদের ইন হাউস অলরেডি ক্যাপাসিটি ডেভেলপ। হ্যাঁ, মানে একটা সিজনড এবং দক্ষ একটা কোম্পানি হওয়ার কারণে আপনারা এস্টিমেশন যেটা ছিল টাইমের, তার মধ্যেই আপনারা এটা মিট করতে পেরেছেন, কিন্তু অন্যদের তো সবার নয়। যাই হোক, আমি আরও বিস্তারিত শুনবো আমাদের কনফিডেন্স পাওয়ার টকের। এই পর্যায়ে একটা ছোট্ট বিরতিতে যেতে হবে। নিশ্চয়ই দর্শক আপনারা যারা আছেন থাকবেন আমাদের সঙ্গে। আর নিশ্চয়ই আমাদের অনেক প্রশ্ন আছে, আপনাদেরও প্রশ্ন আছে। প্রশ্নের জন্য আমাদের লাইনগুলো খোলা আছে, আপনারা আপনাদের যে কোনো প্রশ্ন করতে পারেন। এই অনুষ্ঠানে বিদ্যুৎ সংক্রান্ত একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি। কনফিডেন্স পাওয়ার টক, আমরা আজকে কথা বলছি ফাস্ট ট্রাক পাওয়ার প্ল্যান্ট এই শিরোনামে। আমাদের সঙ্গে আছেন প্রকৌশলী গোলাম কিবরিয়া, প্রধান প্রকৌশলী, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রাইভেট জেনারেশন যে বিভাগ, সেখানকার তিনি প্রধান প্রকৌশলী। আছেন সামিট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, সামিট গাজীপুর 2 যে পাওয়ার লিমিটেড, সেটার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোজাম্মেল হোসেন। বিরতিতে যাবার আগে অনেকগুলো বিষয় নিয়ে কথা হয়েছে। ফাস্ট ট্রাক পাওয়ার প্ল্যান্টগুলো কি, সেটা কতখানি এগিয়েছে, কোনটা এগিয়েছে, এবং সেগুলোর অন্তরায়গুলো কি, কেন বাইরে এই ফাস্ট ট্রাক পাওয়ার প্ল্যান্টগুলো নিয়ে এত সমালোচনা, সেগুলো নিয়েও আরও একটু বিস্তারিত শুনবো। একজন দর্শক অনেকক্ষণ ধরে ফোনে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছিলাম, আমার নাম জসিম খান। আচ্ছা, বলুন। আমি পল্লী বিদ্যুতের একজন আবাসিক গ্রাহক। আচ্ছা, আমরা সাধারণত পল্লী বিদ্যুতের লোড বৃদ্ধির জন্য জিএম মহোদয় বরাবর আমরা আবেদন করি। আচ্ছা, কিন্তু এসির আবেদনের ক্ষেত্রে আমরা আবেদন করার পর জিএম সাহেবরা আরইবিতে পারমিশনের জন্য পাঠায়, তখন আবাসিক গ্রাহক হিসেবে আমরা আর এসির পারমিশনটা পাই না। তা আমি প্রধান প্রকৌশলী মহোদয়ের কাছে আমার প্রশ্ন, যে এত বিদ্যুতের কাজ হচ্ছে, এত কিছু হচ্ছে, তাহলে আমরা এসির জন্য পারমিশনটা পাই না কেন? আচ্ছা, তার মানে নরমাল লাইন একটা কানেকশন, এবং এসির জন্য আপনার আলাদা করে আলাদা না, এটাতে যেমন আমার যে লাইন আছে, এই লাইনে এসি চলবে, মানে এসির পাওয়ার আছে এবং চালানো সম্ভব, চালাচ্ছে অনেকেই, পারমিশন ছাড়াই অনেকে চালাচ্ছে। কিন্তু যখন আমরা পারমিশন চাইতে যাই, লোড বৃদ্ধির আবেদনটা করলে জিএম সাহেবরা এটাকে ফরওয়ার্ডিং করে ঢাকা আপনার আরইবিতে পাঠায়। আরইবি থেকে আর আমাদের আবাসিক গ্রাহককে এই পারমিশন দেয় না, তখন আমরা
মানে বৈধভাবে আর চালাইতে পারলাম না। আচ্ছা, কিন্তু অবৈধভাবে চলে। অবৈধ বলতে ধরেন মানে পারমিশন যা আছে তাই দিচ্ছে। আচ্ছা, কিন্তু আমি চাচ্ছি যেহেতু আমি মানে নিয়মতান্ত্রিক ভাবে চালাইতে চাই, আচ্ছা, লুট বৃদ্ধি করতে চাই, এখন আরবিতে এই পারমিশনটা আমরা কেন পাই না? আচ্ছা, অনেক সুন্দর প্রশ্নটা, খুব সুন্দর, খুব সুন্দর প্রশ্ন। প্রধান প্রকৌশলী মহোদয়। জি জি জি, আমি গোলাম কিবরিয়া আপনার কাছে জানতে চেয়েছেন উনি। আজকে যে আলোচনাটা এটা উৎপাদন কেন্দ্রিক, আর আমাদের দর্শক ভাই যেটা জানতে চাচ্ছেন এটা হলো বিতরণ কেন্দ্রিক। তবে সরকারি একটা আইন যেটা এখনো আছে যে আবাসিকে এসিকে নিরুৎসাহিত করা, মানে এখনকার পর্যন্ত যে আইন তাতে এসির কানেকশন দেওয়া যাবে না। তো এই আইন সরকার হয়তো উৎপাদনের সাথে চাহিদার সমন্বয় বা একটা স্বাভাবিক পর্যায়ে আসলে তখন হয়তো সরকার এটা যখন উঠাই দিবে তখন এটা হবে। বর্তমান আইনে এটা এসির জন্য মানে হেভি লোডের জন্য, মানে আপনি আবাসিক এসির জন্য কোনো মানে আমার জানা মতে এখন পর্যন্ত একটা এমবার্গো মানে নতুন করে যে যারা কানেকশন নিতে যাবে তারা এসির জন্য বা হেভি লোডের জন্য, না এসির জন্য পাবে না, আবাসিকে। অন্য ইন্ডাস্ট্রি বা এসির জন্য নিয়ম অনুযায়ী যেটা আছে সেটা ঠিক আছে। মানে এটা সক্ষমতার কারণে আমি যদি জি জি আপনি করি, সেটা হলো যে আসলে উনি আমরা সাধারণত ডোমেস্টিকে যে কানেকশন দিয়ে থাকে সরকারের পক্ষ থেকে বা আরই পক্ষ থেকে, সেটা তার কানেক্টেড লোড যেটা ডিক্লেয়ার করে তার উপরে লাইট এবং ফ্যান, এবং লাইট অ্যান্ড ফ্যানের জন্য যতটুকু বিদ্যুতের প্রয়োজন তার থেকে প্রায় 3 গুণ 4 গুণ বেশি লাগে এসির জন্য। কারণ এসিকে জন্য ওই বিদ্যুৎটাকে অতিরিক্ত করতে গেলে ডিস্ট্রিবিউশন সিস্টেমের যে উন্নতি দরকার, ওনার বাসা পর্যন্ত যে বিদ্যুৎ লাইনটা আরবি করে রেখেছে সেইটা থেকেও আবার আপগ্রেডেশন লাগবে। সম্ভবত এটাও কারণ হতে পারে। এটা হতে পারে, কিন্তু আবার উনি বললেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে জসিম উনি বললেন যে আবার অবৈধ ভাবে তো চলে, আবার ওই কারণে দেখা যাবে যে ডিস্ট্রিবিউশন সিস্টেমে মানে ঝামেলা হয়। তাহলে এটার আসলে সমাধান কি? মানে আপনারা লিগ্যালি আসলে দিচ্ছেন না, কিন্তু অবৈধভাবে চলে এবং ডিস্ট্রিবিউশন, এটা পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানবে যে কতখানি তাদের ডিস্ট্রিবিউশন সিস্টেম আপগ্রেডেশন হলে তারা দিতে পারবে। আচ্ছা, এবং এই কারণে যে লাইনের কতখানি ক্ষতি হয় বা অন্যরা সাফারার কিনা, এটা শুধু পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড না, আবাসিক গ্রাহকের জন্য এটা প্রযোজ্য। এটা পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড হোক বা অন্য কোনো ডিস্ট্রিবিউশন এন্টিটি হোক, সবার জন্য প্রযোজ্য। শুধু পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জন্য আলাদা একটা আইন উনি পাচ্ছেন না, এটা ঠিক না। আচ্ছা, আমার মনে হয় আমাদের দর্শক উনি পরিষ্কার হয়ে গেছেন। এটা আসলে এটা একটা সরকারি নিয়ম বা আইনের মধ্যে আছে। নিশ্চয়ই আরেকটু উৎপাদনের অবস্থা যখন নাকি আরেকটু ভালো হবে তখন সরকার এই আইনটা নিশ্চয়ই করবে। আমরা যেইখানে ছিলাম ফাস্ট ট্র্যাক যে পাওয়ার প্ল্যান্টগুলো, সেখানে কিন্তু এই যে ফার্নেস এবং ফার্নেস অয়েল এবং ডিজেল ভিত্তিক এগুলো তো আমরা যখন নাকি প্রথমে একেবারে শুরুতে, মানে এই বর্তমান আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেবার পর থেকে যে বিদ্যুৎ নিয়ে যে একটা অল আউট একটা মিশন শুরু হলো, সেখানে এরকম তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, এবং সেটা নিয়ে অনেক রকমের সমালোচনা। তারপরে আস্তে আস্তে তো এগুলো ফেজ আউট করার কথাও বারবার বলছে। আবার নতুন করে যখন নাকি ফাস্ট ট্র্যাকের জন্য আপনারা করলেন, সেগুলোর কি ফেজ আউটের কোনো মানে সীমা আছে? এগুলোর মেয়াদ, যে ডিজেল এগুলোর মেয়াদ হলো 5 বছর। 5 বছর মেয়াদ, এর ভিতরে সিস্টেম আশা করি আমাদের ইমপ্রুভ করে যাবে, এটার এক্সটেনশন করতে হবে না। তখন এটা অটোমেটিক ফেজ আউট হয়ে যাবে। আর এইসব যেগুলো এগুলোর ইনভেস্টমেন্ট একটু হাই, মেশিনের লাইফ টাইমও এটা বেশি, যে কারণে এগুলোর জন্য 15 বছর এগুলো মেয়াদ করা আছে। একটা হলো 5 বছর আর একটা হলো 15 বছর, এবং আস্তে আস্তে এগুলো এমনিতেই ফেজ আউট হয়ে যাবে। আর যদি আমাদের তো ওই সময় চাহিদা এবং উৎপাদনের মধ্যে যদি সমতা থাকে, এবং অন্যান্য সোর্স যেটা আমরা বলছি যে গ্যাস, মানে এলএনজি আসবে, এখন এলএনজি এর প্রাইসের একটা ব্যাপার আছে। তখন এখন যে এইচএফও প্ল্যান্টের যে প্রাইস,
এর থেকে যদি এলএনজির 1 ইউনিট উৎপাদন খরচ যদি এর 1 ইউনিটে কম হয়, তাহলে অবশ্যই আমরা এলএনজিটা কি প্রেফার করব, কারণ আমার দরকার হলো বিদ্যুৎ কম মূল্যে। সুতরাং যেখানে এটা হবে ওখানে। তবে আরও একটা ব্যাপার আছে যে এলএনজি বেজ যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আসবে বা যেগুলো চিন্তা ভাবনা করা হচ্ছে, এগুলো হলো বেজ লোড প্ল্যান্ট। এগুলো সবসময় চালায় রাখতে হবে। এগুলো প্রতিদিন দিনে 2 বার 3 বার বা 4 বার যখন ইচ্ছা বন্ধ করা বা চালু করা এইটা সম্ভব হবে না, কারণ এটা টেকনিক্যালি এটা ফিজিবল না। তাহলে আমাকে যে পিক আওয়ারে যে বিদ্যুৎটা আমাদের দেশে লোড প্যাটার্ন, যেটা সন্ধ্যার সময় টোটাল যে ডিমান্ড 30%-এর থেকে উপরে এই সময়টা লোড আসে, যেটা হলো 4 ঘন্টা 5 ঘন্টা থাকে, তারপর আবার কমে যায়। তো আমার যে বেজ লোড প্ল্যান্ট এগুলো থাকবে হলো 65-70%। 30% অল দ্য টাইম আমাকে পিকিংয়ের জন্য আমাকে রাখতে হবে। সেটাও হতে পারে গ্যাস টারবাইন, কিন্তু ওইটার কস্টিং একটু বেশি হয়ে যাবে। তার মানে কি এটা ডুয়েল ফুয়েলে যাচ্ছে? ডুয়েল ফুয়েল না, এটার জন্য হয় গ্যাস টারবাইন, যেটা খুব অতি দ্রুততার সাথে স্টার্ট করা যাবে, অথবা এই ইঞ্জিন বেজ যেগুলো এগুলো আমাদের অপশন সবসময়ের জন্য। আমাদের দেশে লোড প্যাটার্ন যতদিন চেঞ্জ হবে ততদিন এটা কন্টিনিউ করতে হবে। কিন্তু যেটা হাই কস্টের মেশিন ওগুলো হয়তো না, লো কস্ট যেটা আসবে ওইটাই আমরা করবো। ইভেন এলএনজি প্রাইস যদি কম হয়, তাহলে কিছু ইঞ্জিন আছে এলএনজি দিয়েও চালানো যাবে। তখন আমরা এই অপশনে না গিয়ে আমরা তো এলএনজিতে যাব। যেটার কস্ট কম হবে সরকার সেটাকে প্রেফার করবে। তবে চাহিদা উৎপাদনের সময়ের সাথে সাথে প্রতিদিন একরকম সবসময় থাকে না, ওটাকেও আমাকে ব্যালেন্স করতে হবে। আমি একটু প্রাইভেট সেক্টরের কাছে যাই। যেটা বলছি যে আসলে এই তেলভিত্তিক যেটা ফার্নেস অয়েল এবং ডিজেল তেলভিত্তিক যে বিদ্যুৎটা সেটা এক্সপেন্সিভ, এবং সেটা আপনাদের উৎপাদন খরচেও বেশি, এবং সেই দামেই তো নিতে হয় গভর্নমেন্টের, এবং এটা এক ধরনের, এবং তার চেয়ে অনেক কম দামে আমাদেরকে সরকারি বিদ্যুৎটা দেয়। বিশাল একটা ভর্তুকির ব্যাপার। এরই মধ্যে আরও কিছু অভিযোগ পাওয়া যায় যে যারা এই ধরনের তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য যারা পারমিশন নেন, তাদের মধ্যে কারো বিরুদ্ধে একটু সরকারের যে নির্ধারিত দাম বা সরকারের যে সুবিধা সহ, মানে শুল্ক মুক্ত সুবিধায় বিদেশ থেকে ফার্নেস অয়েল আমদানি করা হচ্ছে, সেটা তাদের যে বিদ্যুৎ কেন্দ্রের জন্য ব্যবহার না করে এটা অন্য জায়গায় মিসইউজ করা হচ্ছে। 900 কোটি টাকার বোধহয় একটা দুর্নীতির একটা অভিযোগ আছে শুধুমাত্র ফার্নেস অয়েল এইসব ছোট ছোট বিদ্যুৎ কেন্দ্রগুলোর এনে মিসইউজ করার কারণে। আপনারা এটার ব্যাপারে কতখানি মানে প্রশ্নের মুখোমুখি হন? আমি এর আগে আসলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডেও কর্মরত ছিলাম, কাজ করেছি। সামিট পাওয়ারের সাথে প্রায় 8 বছর ধরে আছি। আসলে অভিযোগ তো আসতেই পারে, কিন্তু সব অভিযোগের সত্যতা কিন্তু এখনো প্রমাণিত হয় নাই। আচ্ছা, তো সেই হিসাবে বলবো যে এটা আমার দৃষ্টিতে, আমি একজন প্রকৌশলী হিসাবে বলবো, বিদ্যুৎ উৎপাদনের সাথে দীর্ঘদিনের সম্পৃক্ততা এটা মনে হয় খুব একটা মানে অভিযোগটা খুব জোরালো নয়, মানে এটা কেউ প্রমাণ করতে পারেনি, প্রমাণযোগ্য কোনো বলে এটা যখন এটা শেষ হবে তখন তো জানা যাবে। তবে এমনি যেটা হয় যে আসলে আমাদের যতটুকু আমদানি করি আমরা, যদি আমাদেরকে আসলে এর আগে তো বিপিসি থেকেই সব বিদ্যুৎ কেন্দ্রগুলোকে সরবরাহ করা হতো। যখন দেখা গেল যে বিপিসির একার পক্ষে এতগুলো বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, সবাইকে বিদ্যুৎ সরবরাহ দেওয়া মানে জ্বালানি হিসেবে ফার্নেস অয়েল ইম্পোর্ট করে সরবরাহ করতে টাইমলি পারবে না। সেই হিসাবে সরকারের পক্ষ থেকেই কিছু কিছু কোম্পানিকে যারা পারবে সেরকম স্পন্সরদেরকে পারমিশন দেওয়া হয়েছে। এবং পারমিশন দেওয়া হয় কীরকমভাবে, যে আমার একটা 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে যতটুকু আমার ফার্নেস অয়েল লাগবে, যেমন হয়তো অ্যাভারেজে 220 মিলিলিটার মতন 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদনের জন্য লাগে, এইটুকু পরিমাণ হিসাব করেই আমার কত মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র, কত মেগাওয়াট আওয়ার আমি বিদ্যুৎ দিতে পারবো, সেরকম একটা হিসাব করেই কিন্তু বিদ্যুৎ আমদানির মানে কি যে জ্বালানি তেল আমদানির একটা অনুমতি দেওয়া হয়। এবং যখন আমরা বিলটা পাই তখন কিন্তু এর ভিত্তিতেই বিলটা দেওয়া হয়, যে আমি কত ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দিয়েছি এবং সেই হিসাবে আমার কতটুকু তেল আমদানি করা হয়েছে বা লাগছে, ঠিক ততটুকুই দামি পায়।
আমি অতিরিক্ত আনলে যে আমি কোথাও ব্যবহার করতে পারবো এরকম কোনো সম্ভাবনা মানে আমার দেখা হয়নি। টেকনিক্যালি অসম্ভব, কিন্তু তারপরেও এই ধরনের অভিযোগ আসলে অনেক দিক থেকে এসছে, এবং এগুলা আমার হাতে যে কাগজগুলো আছে সেগুলো বিভিন্ন পত্রিকা অনলাইনের থেকে পাওয়া, এবং সেটারই উপর ভিত্তি করেই আমরা আপনাদের কাছে জানতে চাইলাম। এই বিষয়ে নিশ্চয়ই কথা বলবেন গোলাম কিবরিয়া। আরও একজন দর্শক আছেন, আমরা ফোনটা নিব। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি, প্রশ্ন করবেন। আমি একটা প্রশ্ন করবো হলো প্রকৌশলী মহোদয়ের কাছে। জি, দুজনই প্রকৌশলী এখানে। গভর্নমেন্টের নির্দেশ হচ্ছে হলো বিদ্যুৎ লাইনে দরখাস্ত করার 1 সপ্তাহের মধ্যে সংযোগ দেওয়া, কিন্তু দেখা যায় যে বিদ্যুৎ আমলায় দরখাস্ত করলে 2 মাস লাগে অনুমোদন করতে, যদি টাকা জমা দেওয়ারও 1 মাস পরে 2 মাস পরে লাইন সংযোগ দেয়। এই ভোগান্তির কারণ কি? আচ্ছা, নিশ্চয়ই আমাদের সঙ্গে যেই দুই প্রকৌশলী আছেন তারা আপনার প্রশ্নের উত্তর দেবেন, কিন্তু আমার মনে হয় এখতিয়ারটা বোধহয় আরইবির, এবং আমি আপনাদেরকে জানাচ্ছি, আপনারা সম্মানিত দর্শক, আপনারা এই ধরনের প্রশ্ন নানান সময় করে থাকেন। আপনাদের এই প্রশ্ন সরাসরি উত্তর দেওয়ার জন্য আমরা আরইবির চেয়ারম্যান মহোদয়কে আবারও অনুরোধ জানাবো আমাদের এই অনুষ্ঠানে যেন সময় দেন। আমরা বারবারই অনুরোধ করি, কিন্তু ওনারা এই সময়টাতে বাইরে থাকেন, শুনানি করেন, আপনাদের সঙ্গে কথা বলেন, ইত্যাদি নানান রকমের ব্যস্ততা ওনাদের থাকে বলে আমরা জানতে পারি। কিন্তু এরকম একটি টিভি টক শোতেও ওনারা এসে নিশ্চয়ই আপনাদের এই সব প্রশ্ন নিতে পারেন অথবা আপনাদের প্রশ্নের জবাব দিতে পারেন। আমরা আগামীতে অবশ্যই চেষ্টা করব। আপনার প্রশ্নটি থাকলো বিরতির পরে এসে এই দুই প্রকৌশলীর কে উত্তর দেবেন আমি জানি না। আমরা আছি কনফিডেন্স পাওয়ার টকে, একটা ছোট্ট বিরতি। কনফিডেন্স পাওয়ার টক, আমরা ফাস্ট ট্র্যাক পাওয়ার প্ল্যান্টগুলো নিয়ে কথা বলছি, যেগুলো আসলে এবছর আগস্ট সেপ্টেম্বর নাগাদ আমাদের জাতীয় গ্রিডে 2435 মেগাওয়াট বিদ্যুৎ যোগ করবার কথা রয়েছে। তার কতখানি অগ্রগতি সেগুলো নিয়ে কথা শুনছিলাম। ইতোমধ্যে সামিট গ্রুপের 200 মেগাওয়াট 300 মেগাওয়াট যুক্ত হয়েছে, এবং বাংলাটেক, এপিআর এনার্জি, এই দুটো মিলে 600 মেগাওয়াট। তার মানে আমরা যদি পুরোটা 900 মেগাওয়াট ইতিমধ্যে যুক্ত হয়ে গেছে। সুতরাং আমাদের জন্য অনেক অনেক সুখবর। সামনে রমজান এবং বিশ্বকাপ ফুটবল, অনেকেই গ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে প্রত্যন্ত এলাকা থেকে আপনারা প্রশ্ন করছেন যে সংযোগ চান, হেভি লাইনের সংযোগ চান, এবং নিশ্চয়ই বিশ্বকাপ খেলা যখন শুরু হবে তখন সকলেরই এই অনুষ্ঠানে প্রশ্ন থাকে যে আমাদের বিদ্যুৎ থাকে না, আমরা খেলা দেখতে পারিনি ইত্যাদি। নিশ্চয়ই কর্তৃপক্ষ এই ব্যাপারটাতে অনেকখানি যত্নশীল, সেই কারণেই আমরা ইতোমধ্যে হয়তো পেয়ে যাব, জুন জুলাই নাগাদ হয়তো অনেকখানি পেয়ে যাব। আরও একটু আশাবাদের কথা শুনতে চাই। আর একটি ছোট্ট জিনিস, একটু আমার ব্যক্তিগত গবেষণা থেকে আমি যেটুকু জেনেছি, যে এই ফাস্ট ট্র্যাকের কথা আপনারা বলছেন, কিন্তু যেমন বাংলা ট্রাক বা এপিআর বা সামিট এরকম তারা খুব সহজেই পেরেছেন, কিন্তু আবার অনেকের প্রজেক্ট দেরি হচ্ছে তাদের ব্যক্তিগত কোনো অসুবিধার জন্যে না, বরং লোকাল এমপি হয়তো জায়গা নিয়ে কোনো সমস্যা। নিশ্চয়ই ময়মনসিংহেরটা জামালপুরে নিয়ে যাওয়ার ঘটনাটি নিশ্চয়ই আপনি জানেন। তো এই বিষয়টি একটু জানতে চাই, যে এক ধরনের সংঘাত আছে যে এলাকার এমপি বা এলাকার লোকজন অথবা স্থানীয় আওয়ামী লীগ বা একটু জমি নিয়ে একটা ঝামেলা করা, তার সঙ্গে আমাদের যে বিদ্যুতের গ্রোথটা যেটা প্রধানমন্ত্রীর যেই অঙ্গীকার,
সেই জায়গায় কিছু কিছু বাধা দলীয় লোকরাই সৃষ্টি করছে, এরকম কমপ্লেইন আপনারা কত পান মন্ত্রণালয়ে? অফিসিয়ালি কমপ্লেন, এই যে ময়মনসিংহের কথাটা বললেন, ময়মনসিংহে আমাদের যখন নেগোসিয়েশন প্রক্রিয়া চলমান ছিল বা থাকে, তখন এই জাতীয় স্পন্সর ইউনাইটেড খুব ভালো স্পন্সর, তো ওনাদের সাথে যে আলোচনা, তখন তাদেরও চিন্তাভাবনা ছিল যে ওনারাই বলেছেন যে এই জমি আমি অ্যারেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নেই। ওখান থেকে ইভ্যাকুয়েশন যে লাইন করতে হবে গ্রিডের, যেখানে যেখানে বিদ্যুৎটা নিয়ে পৌঁছায় দিবে, এই দায়িত্বটা ওনাদেরই ছিল। তো জমি অ্যারেঞ্জ করা, যেখানে বিদ্যুৎ কেন্দ্র করবে, আর ওখান থেকে মানে আপনি যেটা বললেন অনেক সহজ এবং সিম্পল মনে হলো, কিন্তু ব্যাপারটা অতটা নয়। দুই এক জায়গায় দেখা যাচ্ছে যে তারা এখানে জাতীয় পার্টির এখানে এবং কারা এটার সাথে আমরা আমাদের কাছে অফিসিয়ালি ওভাবে এটা আসে নাই। তাদের ওখান থেকে ডিওই, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, তাদেরও কিছু আপত্তি ছিল। এই সব মিলায় তারা বলছে যে জমিটা আমাদেরই ছিল, আমরা করতে একটু সমস্যা হচ্ছে, আমরা অল্টারনেট আর একটা অপশনে আমরা যেতে চাই, যেখানে আমরা এই নির্ধারিত সময় দিতে পারবো জামালপুরে ওখানে। এবং তখন আমরা আবার দেখলাম যে ওখানে ইভ্যাকুয়েশন করা যাবে কিনা। পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ ওনারা আবার ইভ্যাকুয়েশনটা ওনারা দেখেন, ওনাদের মতামতে দেখা গেল ওখানেও এটা করা যাবে। তো আমার দরকার বিদ্যুৎ এবং এই নির্দিষ্ট সময়, তো যে কারণে ওখানেও ওনাদের 200 মেগাওয়াট আপনারা দিয়েছেন। আমাদের এই প্রশ্নটা তোলার কারণ হলো যে আসলে ভেতরের অনেক ছোটখাটো না, অনেক ধরনের সমস্যা যে ছোটখাটো মনে করি, যেটা একটা বড় অন্তরায় হয়ে দাঁড়ায়। যে লক্ষ্যমাত্রা, যে ভিশন, আমরা যেটা বলি যে এই বছরের শেষ নাগাদ বিদ্যুতে অন্তত তেমন কোনো ঝামেলা থাকবে না, এটা তো একেবারে উপর। আমরা বলি যে প্রধানমন্ত্রী তার অঙ্গীকার পূরণ করবার জন্য এরকম একটা ফাস্ট ট্র্যাক নানান রকমের লেয়ারের উনি করেছেন, কিন্তু মাঝখানে দলীয় লোক, তার দলের এমপি অথবা তার দলের কোনো স্থানীয় নেতা, বিভিন্ন দল, লীগ ইত্যাদির তাদের নানান ঝামেলার কারণে এই রকমের যে লক্ষ্যমাত্রা যে অ্যাচিভ করাটা, এটা একটা বিশাল একটা অন্তরায় হয়ে দাঁড়ায়। সেটা একটা পলিটিক্যাল প্রশ্ন, আপনি নিশ্চয়ই এটার উত্তর দেবেন না। আমি একেবারে শেষ মন্তব্য শুনতে চাই প্রকৌশলী মোজাম্মেল হোসেন। আমরা এই ফাস্ট ট্র্যাক পাওয়ার প্ল্যান্টগুলোর আইডিয়াটাকে আপনি একজন প্রকৌশলী হিসেবে কিভাবে দেখেন, একদম ছোট্ট এক লাইনে বলবেন। আসলে জরুরি প্রয়োজনটাকে জরুরিভাবে মেটানো, এটি তো ফাস্ট ট্র্যাক। এবং আসলে আমাদের প্রধান প্রকৌশলী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উনি যেভাবে বললেন যে গত বছর আসলে ফিল করা গিয়েছিল যে আমাদের দেশে বিদ্যুতের কিছু ঘাটতি আছে, এবং এটাকে সব বছরই তো ফিল করা যায়। এটা তো মানে অ্যাবনরমাল মানে কি, আসলে দেখেন 2009 সালে বর্তমান সরকার ক্ষমতায় আসার প্রথম দফা, যেটা 2009 সালে, তখন কিন্তু বিদ্যুতের প্রচুর ঘাটতি ছিল। সেটাকে আসলে কিন্তু খুব চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে। মানে কোথায় 1300 মেগাওয়াট ছিল, এখন 13,000 মেগাওয়াট গেছে। জি জি, সেই হিসাবে ওই দ্রুত বিদ্যুৎ আইনও তৈরি হয়েছে যাতে করে দ্রুত এইভাবে বাস্তবায়ন করা যায়। তো এমনি দেখা গেল আসলে উদ্যোগ নিলে সফল হওয়া যায়। এবং আমাদের এটা সেটাই প্রমাণ, যারা বিদ্যুৎ বা এই সেক্টর নিয়ে যারা আসলে অ্যাক্টিভিস্ট, তারা আসলে দামের ব্যাপার, সরকারের ভর্তুকির ব্যাপার, সরকারের লসের ব্যাপার, এগুলোর বিষয়টি তোলেন। শুধু একটু পরিষ্কার হবার ব্যাপার আছে যে কিসের বিনিময়ে কি, মানে ঠিক সময়ে একটু বেশি দাম দিয়ে বিদ্যুৎটা সাশ্রয়ী, নাকি আমি দামের জন্য একটু লম্বা সময় নিলাম সেটা সাশ্রয়ী? কস্ট অফ ইলেকট্রিসিটি একটা ব্যাপার আছে, আর কস্ট অফ নো ইলেকট্রিসিটি অন্য একটা ব্যাপার আছে। কস্ট অফ নো ইলেকট্রিসিটি যেটা অ্যানালাইসিস করে দেখা যায়, এটা যদি কস্ট অফ ইলেকট্রিসিটি যদি হয় 10 সেন্ট, মানে 8 টাকা, তাহলে ওটা হবে 30 টাকা বা এরও উপরে। তো এখন এই জন্য যে আমাকে যদি কস্ট অফ ইলেকট্রিসিটিটা প্রোভাইড করতে হয়, দাম যদি একটু বেশি হয় সাময়িকভাবে, তাহলে এটাও আমাকে করতে হবে। মানে আমার চাহিদা পূরণের জন্য যতটুক মানে সহনীয় পর্যায়ে, যত মিনিমাম প্রাইসে সম্ভব, সরকার ওই চেষ্টায় অব্যাহত আছে, এর ভবিষ্যতেও থাকবে। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ফাস্ট ট্র্যাক পাওয়ার প্ল্যান্ট এই বিষয় নিয়ে আজকের পাওয়ার টক, কনফিডেন্স পাওয়ার টক থেকে বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে হয়তো দেখা হবে। ভালো থাকবেন সবাই।